আমি এবার চলে আসছি আলোচনায়। এ রাজ্যে 7টি যে কেন্দ্র যেখানে ভোট গ্রহণ চলছে সেখানকার চিত্রের দিকে একটু নজর রেখে আলোচনা শুরু করছি। আমার সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের বক্তা বৈশানর চট্টোপাধ্যায়, স্বাগত জানাচ্ছি আপনাকে। বিজেপির বক্তা রয়েছেন সুপ্রিয় ঘোষ, স্বাগত জানাচ্ছি আপনাকে। কংগ্রেসের বক্তা রয়েছেন সুস্মিতা বিশ্বাস, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমি শুরুতেই আসছি বৈশানর দা আপনার কাছে। কিছু বিক্ষিপ্ত ঘটনার অভিযোগ আপনাদের দিকে আসছে, ভয় দেখানো বা বিভিন্ন জায়গায় গন্ডগোল করার একটা অভিযোগ বিজেপি আপনাদের দিকে তুলছে। পঞ্চম দফা সকাল থেকে যে চিত্র দেশ জুড়ে, পাশাপাশি বাংলাতে বিশেষভাবে নজর রয়েছে এই যে কেন্দ্রগুলো আজকে রয়েছে যেখানে দিল্লির নেতাদের, কতটা আশাবাদী? দেখুন, হেরে যাবে বলে বিজেপি এই কথাটা বারবার বলে, ভয় দেখাচ্ছে, আঁচড়ে দিয়েছে, এই করেছে। তো এইটা তো সিপিএম এর সঙ্গে আমরা 34 বছর লড়াই করেছি। নির্বাচনের দিনে আমাদের উপরে কত সিপিএম এর সময় হয়েছে। তো ওনারা আগে থেকেই একটা ডিফেন্স স্টোরি তৈরি করার চেষ্টা করছেন, যেহেতু ওনারা বুঝতে পেরেছেন ওদের পায়ের তলায় মাটিটা এবারে সরে গেছে। একই ছলচাতুরিতে বারবার নির্বাচন হবে না, এটা নরেন্দ্র মোদীকে বুঝতে হবে। সুতরাং এবারের নির্বাচনে আমি যেটুকু জানি যে বাংলার মানুষ একটা সিদ্ধান্ত নিয়েছে যে মমতা ব্যানার্জি শক্তিশালী হলে বাংলার মানুষের ধারণা যে বাংলা যারা বসবাসকারী মানুষ তারা বাঙালিরা শক্তিশালী হবে। সেটাকে ওরা অনেকভাবে চেষ্টা করেছে বাংলাকে ছোট করবার। কিন্তু সমস্ত চক্রান্তই কিন্তু আজকের দিনে দেখতে পাচ্ছেন এবং আগামী দিনেও দেখতে পাবেন, বিগত দিনেও দেখেছেন, আগামী দিনেও দেখতে পারবেন যে যারা চক্রান্ত করছে বাংলাকে ছোট করবার, তাদের এই চক্রান্তটা 4 তারিখে ফলাফলে দেখতে পাবেন যে ব্যর্থ হয়েছে। সুপ্রিয়, অনেক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে, কিন্তু আপনাদের হেভিওয়েট ওয়ান অ্যান্ড অনলি একজনই, যিনি বারবার প্রচারে এসেছেন এবং প্রথম দিকে তিনি সন্দেশখালীর এত বেশি তার বক্তব্যের মধ্যে অংশ জুড়ে রয়েছিল, পরের দফা থেকে এসে কিন্তু ডিরেক্ট আক্রমণ, এ রাজ্যে প্রচারে এসে ডিরেক্ট আক্রমণ কংগ্রেসের দিকেই ছিল। তৃণমূল কংগ্রেসকে বিভিন্নভাবে তিনি ছোট করার চেষ্টা করেছেন। তাই উন্নয়ন বিকাশের যে কথা আপনারা দাবি করে থাকেন, সেই ভোট প্রচার কিন্তু বিজেপি নেতৃত্বের এ রাজ্যে খুব বেশি দেখা যায়নি। আজকে যে কেন্দ্রগুলো রয়েছে মূলত ভরসাটা কি, পোলারাইজেশন না বিকাশ? দেখুন, এই পোলারাইজেশন শব্দটা বিরোধীদের মুখ থেকে প্রতিনিয়ত বেরোয়। যত না বেশি আমাদের মুখ থেকে বেরোয় তত বেশি বিরোধীদের পক্ষ থেকে বেরোয়। তো প্রথম কথা, আমাদের ডেভেলপমেন্ট নিয়েই ভোট চাওয়া হয়েছে। এবার আপনাকে যদি কেউ আক্রমণ করে, প্রতিনিয়ত আক্রমণ করতে থাকে, তারপর তো তার প্রতিফলন হিসাবে একটা তো আক্রমণের জবাব তো দিতে হবে। সেই কারণে উনি এই কথাগুলো বলেছেন। আর সন্দেশখালীটাকে বারবার করে আমরা শুধু বলছি না, আপনারাও দেখিয়েছেন। এই ঘটনাটা তো অসত্য নয়, সেটা তো নিশ্চিতভাবে একজন প্রধানমন্ত্রী তিনি তো উদ্বিগ্ন হবেনই, তাই তিনি সেগুলো বলেছেন। আর দ্বিতীয় কথা, সিনিয়র, আমার থেকে অনেক বেশি সিনিয়র আমাদের বৈষ্ণব দা, তিনি একটা কথা বললেন বাংলা বাঙালি। দেখুন, বাংলা তো শুধু বাঙালিদের নয়, বাংলাতে ওনার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা সবাইকে নিয়ে চলি। ওনাদের এই যে পোলারাইজেশন, আপনার শুধু ধর্ম পোলারাইজেশন দেখেন, এই যে জাতপাতের যে এই যে ডিভাইডেশনটা করলেন, বাঙালি, বাংলা কি শুধু বাঙালিদের? বাংলা তো সকলের, সমস্ত জাত পাত সবাই মিলে এখানে থাকে। দেশটাও সকলের, দেশও তো, পশ্চিমবঙ্গ তো দেশের বাইরে নয়, এটা অনেকে মনে করছে এখন। যাই হোক, কিন্তু আমরা মনে করি না, কিন্তু আমরা মনে করি না। না 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 না, কে তাড়াবে? কে কাকে তাড়াবে? কেন তাড়াবে? উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার আগে অনেক প্রচার চলেছিল বিজেপি ক্ষমতায় আসলে নাকি ওখান থেকে সংখ্যালঘুদের তাড়িয়ে দেবে। কজনকে তাড়িয়েছে? একজনও বলতে পারবে? এইগুলো আবার সিএ কোথা থেকে এলো এখানে? নাগরিকত্বের কথা যখন নাগরিকত্ব এখানে তো আগে অ্যাপ্লাই করবে, এখানে অ্যাপ্লাই প্রভাব পড়বে কি পড়বে? এখানে অ্যাপ্লাই করবে, এখানে অ্যাপ্লাই করার পরে কি প্রসেসে অ্যাপ্লাই হবে সেগুলো সব আগে করুক। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী আগেই মিথ্যাচার ছড়িয়ে দিচ্ছেন যে এখানে সবাইকে তাড়িয়ে দেওয়া হবে, আপনি অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আপনি এখানকার নাগরিক নয়। এগুলো কোথায় লেখা আছে বলুন তো? নাগরিকত্ব চাইতে পারে? সুস্মিতা দি, হাড্ডাহাড্ডি লড়াই কোন কোন জায়গায় মনে হচ্ছে এবং কি চিত্র এখনো পর্যন্ত পঞ্চম দফা অবধি আপনাদের কাছে? দেখুন, কালকে এই চিত্রটা দেখতে পেলাম বনগাঁয়, শান্তনু ঠাকুরের যে শান্তনু ঠাকুরকে পুরো ঘিরে ধরে গো ব্যাক স্লোগান, ঠাকুরবাড়ি মতুয়া, এই মতুয়া জাতির মধ্যে এই যে ঠাকুরবাড়ির যে একটা এই হরিচাঁদ গুরুচাঁদকে যে একটা ভগবানের মতো তাকে মানা হতো এবং তাদের যে একটা সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতিটার মধ্যে রাজনীতিটা ভীষণভাবে ঢুকে গেছে। এবং এই মতুয়াদের মধ্যে এই যে বিভাজন, হ্যাঁ, সেই বিভাজনকে কেন্দ্র করে
যেভাবে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয় মতুয়া পরিবারে, মানে শান্তনু ঠাকুর ভার্সেস মমতা বালা ঠাকুর, তাদের দুটো গ্রুপের মধ্যে আমরা দেখেছি ঘরের মধ্যে গিয়ে ভাঙাভাঙি লাথালাথি এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটা আমাদের কাছে আশাপ্রদ নয়, কারণ যেই জায়গাটা যাদের জন্য তাদের জন্যই সেই জায়গাটা মানে তার মানে সংস্কৃতির ধারা বহন করে নিয়ে গিয়ে তার ঐতিহ্যটাকে রাখা খুব দরকার। সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে রাজনীতি ঢুকিয়ে দেওয়াতে খুব একটা সমস্যা হচ্ছে, এবং যে ভোটে জিতবে এইভাবে মানে এই রাজনীতি মতুয়া পরিবারে আজকে মতুয়া ভোটারদেরকে আজকে এই এনআরসি সিএ এর এই আওয়াজ তুলে দিয়ে যে তোমরা সিএ এর জন্য অ্যাপ্লাই করো, তোমরা নাগরিকত্ব পাবে। এরা কি নাগরিক না? এরা কি ভোট দেয়নি? তাহলে এরা কি ভোট দিয়ে জয়যুক্ত করেনি শান্তনু ঠাকুরকে? তাহলে বলবো শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী হলো কি করে? তাহলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলো কি করে? এই মানুষের ভোটগুলো নিয়েই তো তারা হয়েছেন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তাদেরকে আবার নতুন করে নাগরিকত্ব দানের মানে কি? তার মানে নতুন করে একটা খেলা চলছে বিজেপির, এটা এছাড়া আর কিছুই না। এবং তারপরে যেটা দেখছি হুগলি, এই যে যিনি শুধু ধোঁয়াই দেখে গেছেন রচনা ব্যানার্জি, এত শিল্প নাকি হয়েছে, ধোঁয়ার পরে ধোঁয়া দেখছেন রচনা ব্যানার্জি, লকেট চ্যাটার্জির এই যে ইয়েটা। এবং বনগাঁয় আমাদের প্রদীপ বিশ্বাস লড়াই করছে, ছেলেটি খুব ভালো ছেলে, কংগ্রেসের। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ছেলেটি খুব ভালো ছেলে এবং গ্রাসরুট লেভেলে ছেলেটি কাজ করে আমাদের। হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশাপ্রদ যে ও খুব ভালো একটা ফলাফল করবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে জায়গাটা আবার ধোঁয়াতে চলে আসলাম, হুগলিতে। হুগলির লড়াইটাও বেশ হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের জায়গা আছে। তবে একটা কথা বলতে পারি, হাওড়ায় প্রসূন ব্যানার্জি কিন্তু ঠিক পজিটিভ দিক আমরা দেখতে পাচ্ছি না। কারণ হাওড়ায় প্রসূন ব্যানার্জির যদি আমরা ভোট পার্সেন্টেজ দেখতে থাকি, 2014-তে যা ছিল, প্রসূন ব্যানার্জি 2019-এ 43% থেকে 47% ইনক্রিজ করেছিল 2019-এ। ওটা পরে আসছে, অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কি কাজ করে? হ্যাঁ, অবশ্যই ফ্যাক্টর একটা কাজ করে। আর একটা হচ্ছে লকেট চ্যাটার্জির যে চিত্রটা আজকে এই যে 7 দফার মধ্যে, এবং আরেকটা একটু বলি, উলুবেড়িয়াতে আমাদের যে আজহার মল্লিক, যিনি আইএনসির ক্যান্ডিডেট, ওই ছেলেটি আমাদের যুব কংগ্রেসের প্রেসিডেন্ট। ও খুব ভালো ছেলে এবং ও খুব গ্রাসরুট লেভেলে কাজ করে, তার ইয়ং চ্যাপ একদম বলা যায়। ওরও ফল খুব ভালো হবে বলে আমরা আশা রাখছি। বেশ, একটা বিষয় পরিষ্কার হচ্ছে বৈষ্ণব দা, গতকালও যখন প্রধানমন্ত্রী প্রচারে এসেছেন ঠিক একইভাবে তিনি মেরুকরণ অস্ত্রেই কিন্তু শান দিয়ে যাচ্ছেন। কোথাও তিনি তৃণমূল নেত্রীর দিকে অভিযোগ করছেন যে হিন্দু সন্ন্যাসীদের দিকে অপমান করা হচ্ছে। বারংবার মানে ভোটের প্রথম দফা বা দ্বিতীয় দফা অবধি তার প্রচারের একটা বক্তব্য, তারপরের থেকে একদম অন্যদিকে চিত্রটা। এটা কি তৃণমূলের দিকে একটা লাভবান ফ্যাক্টর হিসেবে কাজ করবে? প্রধানমন্ত্রীর তো বলবার জায়গা নেই উনি কি কাজ করেছেন। উনি নিজের কাজের কোনো খতিয়ান রিপোর্ট কার্ড দিচ্ছেন না। উনি যে সম্পূর্ণভাবে যে ব্যর্থ, সেই ব্যর্থতাটাকে ঢাকবার জন্য উনি ধর্মকে ব্যবহার করছেন। এটাই বিজেপির পলিটিক্স। আমিও ঈশ্বর বিশ্বাসী মানুষ, কিন্তু ভগবানকে নিয়ে নির্বাচনে ব্যবহার করা, এই যে উনি যেটা করছেন, ওনার নিজের ফায়দা তোলবার জন্য গদির লোভে উনি মানুষে বিভাগ করার চেষ্টা করছেন। এই যে বিভাজনের যে রাজনীতি, এই রাজনীতি তো দেশকে ক্ষতি করবে। ভবিষ্যতে দেশের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হবে। উনি 10 বছর গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার আশ মেটেনি। উনি 10 বছর প্রধানমন্ত্রী থাকলেন, তাও ওনার এখনো আশা পূর্ণ হলো না। উনি আরও ক্ষমতার লোভে, গদির লোভে উনি এই ধরনের যেটা করছেন। কারণ ওনাকে তো বছরে 2 কোটি বেকার চাকরি চাই, কি হলো 20 কোটি বেকারের তো হিসাব নেই। 15 লক্ষ টাকা করে বিদেশ থেকে কালো টাকা উদ্ধার, সেটারও হিসাব নেই। উল্টে ব্যাংকের টাকা ওনার বন্ধুরা নীরব মোদী, ললিত মোদী, মেহুল চোস্কি, বিজয় মালিয়া, ওনার পিয়ারের লোকেরা এত টাকা লুট করে নিয়ে চলে গেছে ভারতবর্ষের ব্যাংকের থেকে। সাধারণ মানুষকে উনি একটা দুর্দশার মধ্যে ফেলে দিয়েছেন। আজকে 50 বছরের সর্বোচ্চ বেকার সংখ্যা হয়ে গেছে। রুটি কাপড়া মাকান, বিজলি, বিদ্যুৎ, রাস্তা, এগুলো কিছুই উনি বলতে পারছেন না। উনি খালি এসে বলছেন যে কি পোশাক, কারা কি পোশাক পরে, কাদের বেশি বাচ্চা হয়। একটা প্রধানমন্ত্রী, আমি ছোটবেলা থেকে রাজনীতি করছি, ইন্দিরা গান্ধীকে দেখেছি, রাজীব গান্ধী, মোরারজি দেশাই, এমনকি বাজপেয়ীজিকে দেখেছি, কিন্তু কেউ এই ধরনের শব্দচয়ন ব্যবহার করেনি যে শব্দচয়ন উনি ব্যবহার করছেন। এটা 21-এর ক্ষেত্রে যেরকম একটা প্রভাব দেখা গিয়েছিল, আপনারা যে কথা এবারও বলছেন যে বাংলা বিরোধী, সেটা দেখা যাক পার্সেন্টেজ এখনো পর্যন্ত কিরকম এসেছে। সকাল 9টা পর্যন্ত রাজ্যে
ভোটের হার যেটা দেখা যাচ্ছে 15.35%। আলাদা করে যদি বলতে হয়, বনগাঁতে 15.19%, ব্যারাকপুরে 15.08%, হাওড়াতে 15.2%, উলুবেড়িয়াতে 17.25%, শ্রীরামপুরে 14.43%, হুগলিতে 14.01%, আরামবাগে 16.38%। সবচেয়ে কম ভোট পড়েছে বনগাঁয়, সবচেয়ে বেশি ভোট আবার আরামবাগ থেকে খবর আসছে। কল্লোল মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। কল্লোল, সব থেকে বেশি অভিযোগ কোথা থেকে আসছে এখনো? দেখো, সব থেকে বেশি অভিযোগ জমা পড়েছে হুগলি, শ্রীরামপুর। টোটাল সকাল 9টা পর্যন্ত অভিযোগ জমা পড়েছে 471টি। এর মধ্যে অভিযোগ সব থেকে বেশি দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। আমরা এর আগের পর্বগুলো দেখেছি যে তৃণমূল কংগ্রেসে প্রায় অভিযোগ জমাই পড়েনি, কোথাও হয়তো একটা বা দুটো এরকম আমরা নমুনা দেখেছি। কিন্তু এই পঞ্চম দফার ভোটে আমরা দেখেছি সেখানে অভিযোগ সব থেকে বেশি জমা দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই অভিযোগগুলো কোথায় জমা পড়েছে না, এনজিআরএস এর 300টি, সিভিজিলের 99টি, টিএমএস এর 72টি, এবং এই তৃণমূল কংগ্রেস থেকে 30টা, বিজেপি 22 এবং কংগ্রেস থেকে 25টি। আমি যেটা বলতে চাইবো, এর আগের পর্যায়ে যে অভিযোগ জমা পড়েছিল তার থেকে কিন্তু অনেক বেশি সকাল 9টা পর্যন্ত অভিযোগ জমা পড়েছে। শুধু তাই নয়, অভিযোগ তো জমা পড়ছেই এবং বিভিন্ন জায়গা থেকে মুহুর্মুহ কিন্তু খবর আসছে নির্বাচন আধিকারিকের দপ্তরে, এবং সেইগুলো তৎক্ষণাৎ নানা রকমের খতিয়ে দেখার পর কিন্তু সেখানে জলদি যে ভূমিকা নেওয়ার কথা সেই সক্রিয় ভূমিকা নিচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এবং পার্সেন্টেজ কিছু যদি দেখি যে সকাল 9টা পর্যন্ত যে শতকরা যে পার্সেন্টেজ, সেখানে বলছে যে 15.35% শতকরা হার, এবং সেখানে বনগাঁ 11.19, ব্যারাকপুর 15.05, হাওড়া 15.2, শ্রীরামপুর 14.43, হুগলি 14.01, আরামবাগ 16.38। সব থেকে বেশি যদি বলা যায় উলুবেড়িয়াতে 17.25% এবং কম যেটা বলা যায় বনগাঁ। কিন্তু এই আগের থেকে আমরা দেখেছি 15.23, তার মানে সামান্য। এবারে 15.35% সকাল 9টা পর্যন্ত ভোট পড়েছে। আগে চতুর্থ দফাতে ছিল 15.23, তার আগে ছিল 15.23, একটু কম। অর্থাৎ এবারে পার্সেন্টেজের হারে যদি আমরা দেখি যে সকাল 9টা পর্যন্ত সামান্য হলেও পার্সেন্টেজের হার অর্থাৎ ভোটদানের হার একটু বেশি। তবে এখনো পর্যন্ত 2 ঘন্টার অন্তর যে পার্সেন্টেজ আছে সেটা আমরা এখনো পেয়ে উঠিনি, নিশ্চয়ই আমরা জানাবো। বিভিন্ন জায়গা থেকে নানান রকমের অভিযোগ আসছে, কোথাও থেকে প্রিসাইডিং অফিসারকে ছড়িয়ে দেওয়া, তার কারণ কোনো এক এজেন্ট, মহিলা এজেন্ট, তার সঙ্গে দুর্ব্যবহার করা। কিন্তু এটা নিয়ে বিতর্ক রয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে যেটা আমরা জানতে পারছি যে ওই প্রিসাইডিং অফিসার নাকি ওই মহিলা যে এজেন্ট ছিল সেই এজেন্টের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, তার ফলে ওই মহিলা এজেন্ট থাপ্পড় মেরেছেন ওই প্রিসাইডিং অফিসার। কিন্তু প্রশ্ন উঠছে, ওয়েবকাস্টিং তো রয়েছে, কিন্তু সে ওয়েবকাস্টিং এর মাধ্যমে সত্যতা যাচাই না করে সরিয়ে দেখানো হলে এটা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে। নজর রাখো পরিস্থিতির দিকে। ধন্যবাদ আপাতত তোমাকে কল্লোল মন্ডল, আমাদের প্রতিনিধি, কথা বললাম তার সঙ্গে।